YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। আজ সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শুনছি চারিদিকে, যদিও একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু সেটা বাদ দিয়ে সে প্রসঙ্গে পরে আসছি। আজ রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এবং এই দিনটি বাংলার যে কোনো প্রান্তের এবং বাঙালির তথা সারা পৃথিবীর বাঙালিরা পালন করে থাকেন। এবং আমরাও আমাদের সংস্থা, আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই রবীন্দ্রনাথের উদ্দেশ্যে। একইভাবে আমরা প্রণাম জানাই। রবীন্দ্রনাথ একেবারেই ধর্ম নিরপেক্ষ একজন মানুষ ছিলেন। খুব একটা ঈশ্বর ভক্তি তার ছিল বলে এমন তথ্য নেই। তিনি ব্রাহ্ম ছিলেন, ব্রাহ্ম। ফলে তার সেরা লেখা কোনগুলো ছিল তাই নিয়ে বিতর্ক থাকতে পারে। কেউ বলবেন যে তার গান সব থেকে সেরা, কেউ বলবেন যে না, গানের থেকেও বড় কথা হচ্ছে তার কবিতা, যা দিয়ে তিনি বিশ্বকবি হয়েছেন, নোবেল পেয়েছেন। আবার আমরা মোটামুটি মনে করি তার আঁকা ছবি, গীতিনাট্য, নৃত্যনাট্য এবং ছোট গল্প। ছোট গল্প তো মানে অসাধারণ। এত ভালো ছোট গল্প তৎকালীন মানে কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথের উপন্যাস ততটা কিন্তু জায়গা করতে পারেনি যতটা রবীন্দ্রনাথের অন্যান্য যে পার্ট গুলো ছিল, অর্থাৎ ছোট গল্প বলুন, কবিতা বলুন, গান বলুন, নৃত্যনাট্য বলুন, সবকিছুকে বাদ দিয়ে সাহিত্যের দিক থেকে তার উপন্যাস কিন্তু সেই জায়গাটা নিতে পারে। যদিও সেটা নিয়ে সিনেমা টিনেমা হয়েছে, সেটা বড় কথা না। প্রত্যেকেরই কোনো একটা দিকে দুর্বলতা থাকে। রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে অন্যতম হচ্ছে শাস্তি, যেটা আজকে আমার রাজনৈতিক বিষয়, এত বড় কথাটা বলছি। শাস্তি গল্প কি ছিল? শাস্তি গল্প ছিল দু ভাই এবং ভাইয়ে ভাইয়ে অসম্ভব প্রেম এবং দুই বউ, বড় বউ ছোট বউ। তা বড় বউ সারাদিন, ভাই সারাদিন পরিশ্রম করে যখন খেতে এসছে, তখন তার স্ত্রী ছিল অত্যন্ত মুখরা, গঞ্জনাতে অস্থির করে দিত বড় ভাইকে। সেটা দিনের পর দিন সহ্য করে বড় ভাই অবশেষে তার দিকে তীব্র নিক্ষেপ করলেন অস্ত্র। তাতে মৃত্যু হলো বড় বউয়ের। পুলিশ এলো, পুলিশ এসে ধরে নিয়ে যাবে বড় ভাইকে, কারণ বড় ভাইয়ের বরাবরই ধৈর্য কম। আপনারা গল্পটা পড়ে দেখতে পারেন। এবং সেই স্বল্প সময়ের মধ্যে ছোট ভাই এসে বড় ভাইকে বললেন যে দাঁড়ান দাদা, আপনি কেন শাস্তি নেবেন? তো শাস্তির পালাকার যে নির্ভেজাল ছোট বউ, অমায়িক, অত্যন্ত ভালো, সংসারের জন্য লড়াই করে, সংসারের সুখ দুঃখ সবকিছুর সাথী হয়েছে, বয়স অল্প, তাকে গিয়ে তার স্বামী বলল যে এ দোষ তোমার ঘাড়ে নিতে হবে, তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে। অশ্রু সজল চোখে ছোট বউ ভাবলো যে এ কেমন ধারা, এই পরিবারের জন্য এত লড়াই করেছি, এই হচ্ছে তার অবশেষে মানে তার উত্তর, প্রতিফলন, রিটার্ন। তাই হলো, ছোট বউকে পুলিশ ধরে নিয়ে গেল বড় বউকে হত্যার দায়ে। এবং ছোট ভাই বলেছিলেন যে বউ গেলে বউ আসবে, কিন্তু দাদা গেলে দাদাকে তো ফিরে পাবো না। ফলে তীব্র প্রতিবাদ কিন্তু রবীন্দ্রনাথের গলা থেকে বেরিয়ে এসেছিল যে কাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কোথায় শাস্তি হচ্ছে। এবং শাস্তির জায়গা থেকে কেন, রবীন্দ্রনাথের প্রতিটি ছোট গল্পের মধ্যে কিন্তু এই প্রতিবাদ ধ্বনি ছিল, যে নীরবে শাস্তি গ্রহণ করেছেন নানান দিক থেকে। সেই রবীন্দ্রনাথের শাস্তি থেকে আসুন এবার রাজনীতিতে প্রবেশ করি, কবিগুরুকে প্রণাম জানিয়ে। দেখুন, দুটো পার্টে করব, কিন্তু প্রথম পার্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন
যে ২৬ জনের মৃত্যুর ঠিক এক পক্ষকাল পরে আমি যখন এই অনুষ্ঠানে বসে বলেছিলাম যে আর কতদিন সেটাকে সইতে হবে, ভারত আর কবে কি করবে। ভারত মানে ভারতীয় সোলজার, না আর অন্য কাউকে কৃতিত্ব নয়, সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে গিয়ে আর্ম ফোর্সের, ভারতীয় আর্ম ফোর্সের। এবং তারা কিন্তু সেই আর্ম ফোর্সের পক্ষ থেকে ৯টি যে সন্ত্রাসবাদীদের আখড়া ছিল সেগুলো উড়িয়ে দিয়ে এসছে। তবে আজকের দিনে যুদ্ধের যেটা নিয়ম, বা যুদ্ধ না, যে দেশ থেকে দেশান্তরের যেটা নিয়ম, বা বিশ্বব্যাপী যেটা এলওসি বলেন বা যাই বলুন না কেন, যে সাধারণ মানুষকে হত্যা করা চলবে না। যদিও যদিও ইসরায়েলের বোমার আঘাতে যেভাবে গাজা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উড়ে গেছে, সেটার সঙ্গে কোনো তুলনা করা হয় না। কিন্তু তবুও আজকের নিয়ম হচ্ছে গিয়ে আম জনতার উপর কোনো গুলিগোলা বর্ষণ হবে না। যদিও গতকাল রাতের খবর যে ইতিমধ্যে কাশ্মীরের একটি প্রান্তে কিন্তু পাকিস্তানিরা আক্রমণ হেনেছে। এবং গতকালই এই বার্তা দেওয়া হয়েছে যে যেকোনো সময় বেশ কিছু বিমানবন্দর আক্রান্ত হতে পারে, বেশ কিছু জায়গায় পাকিস্তান আক্রমণ করতে পারে। পাকিস্তান দাবি করেছে যে ৫টি নাকি এই বিমান, ভারতীয় বিমানকে তারা নামিয়েছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলি যে ভারতীয় সেনাবাহিনীর উপর ভরসা রাখুন। এরা রাজনৈতিক দল না, এরা বিজেপিও না, কংগ্রেসও না। ফলে তাদেরকে তাদের মতন চলতে দিন। ফেক নিউজে ভর্তি হয়ে রয়েছে এবং মিথ্যে খবরের পেছনে আপনারা যাবেন না। এবং মিথ্যে খবর যেভাবে রটনা করা হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেল এবং এই ইউটিউবের মাধ্যমে, বিশেষ করে যে বিজেপির যে ইউটিউবাররা রয়েছে তারা তো যা খুশি তাই করছে এবং সেটাকে সংযমের জায়গা নেই। যদিও নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এটার জন্য আমি অবশ্যই প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেব। এবং গতকাল যে বৈঠক হয়েছে সর্বদলীয়, সেই বৈঠকে রাজনাথ সিং পৌরোহিত্য করেছেন এবং তার সঙ্গে ছিলেন অমিত শাহ। সেখানে অমিত শাহ খুব একটা কথাবার্তা বলেননি। সেখানে একটা প্রশ্নই ছিল রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের প্রতিনিধির পক্ষ থেকে, যে আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনুপস্থিত কেন? কারণ প্রধানমন্ত্রীকে অনেকগুলো প্রশ্ন করার ছিল যে যেদিনকে ২৬ জনের মৃত্যু ছিল সেদিনকে প্রধানমন্ত্রী কোনো বার্তা না দিয়ে তিনি বিহারে চলে গেলেন গিয়ে ভোটের প্রচার করতে, কেন? আর যদি এই ঘটনাটাই ঘটে থাকে যে সন্ত্রাসবাদীরা এরকম আখড়া গেড়ে বসে রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে, যেটা পাকিস্তানের বর্ডার লাইনের মধ্যে রয়েছে, আহ তো এতদিন তাদেরকে কেন মারা হয়নি? মাসুদ আজহার কেন এতদিন ঘুরে বেড়ালো এবং আজকেও মাসুদ আজহারকে কিন্তু ধরা যায়নি? অন্যদিকে পাকিস্তানের ভেতরে কিন্তু ভয়ঙ্কর রকম গন্ডগোল শুরু হয়েছে। আহ বালুচিস্তানের মানুষরা এবার কিন্তু, যারা পাকিস্তান বিরোধী, তারা কিন্তু আক্রমণ হানছে। এইটুকু হচ্ছে কি পারফেক্ট খবর। বাকি খবর অনেক কিছু দেখবেন, অনেক গোলা বারুদ ইত্যাদি ইত্যাদি লম্পজম্প দেখবেন, তার কিন্তু সবই সাজানো নাটক বলেই আমি মনে করি। যতক্ষণ না আর্ম ফোর্স, আবারও বলছি, আর্ম ফোর্স কারোর বাবার জমিদারি না, আমি আর্মি ফ্যামিলির লোক হয়ে বলছি, যতক্ষণ আর্মি কিছু বলছে ততক্ষণ পর্যন্ত বাকি কারুর কথা বিশ্বাস করার দরকার নেই। যে কোনো রাজনৈতিক দলের হোক, যে কোনো রাজনৈতিক ঘটনাই হোক, শাস্তি কিন্তু পেয়েছে এই সন্ত্রাসবাদীরা, পাক সন্ত্রাসবাদীরা শাস্তি পেয়েছে। সেলিউট জানাই আমি সোলজারদের যারা লড়াইটা করেছেন। চলে আসে আমার পার্ট 2, শাস্তি। এই শাস্তির দ্বিতীয় মানুষটির নাম হচ্ছে দিলীপ ঘোষ। এবং আমি এই অনুষ্ঠান থেকে বলেছি, আপনাদের খেয়াল রয়েছে, যে দিলীপ ঘোষ কিন্তু পার পাবেন না। এবং আমি একমাত্র বলেছিলাম, তখন পর্যন্ত কিন্তু বাকি ইউটিউব থেকে বিভিন্ন জায়গায় কেউ বলেননি। আমি বলেছিলাম দিলীপ ঘোষকে বয়কট করা হবে, তাকে কোনো অনুষ্ঠানে ডাকা হবে না, তাকে একঘরে করে ছেড়ে দেওয়া হবে। আমি বলেছিলাম ২-৩টে এপিসোড আগে দেখে নিন। এবং সেই ঘটনাটাই ঘটেছে, যেটা গত পরশুদিন, অর্থাৎ আই মিন গতকাল গেল বৃহস্পতিবার, বুধবার দিন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণ আমি দিচ্ছি। বুধবার দিন, মঙ্গলবার দিন এবং বুধবার, পরপর দুদিন, ৬ তারিখ এবং ৭ তারিখ, এই দুটি দিনই কিন্তু বিজেপির মিটিং হয়েছে। এবং প্রথম দিনের মিটিংটা সম্বন্ধে সুকান্ত মজুমদার বলেছে এটা মিটিং না, এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা। সেখানে রমরমা বড় বড় লেকচার মেরেছে আহ শুভেন্দু অধিকারীর যারা কাছের লোক, অর্থাৎ তৃণমূল থেকে যারা ভেজাল মালগুলো যেগুলো গিয়ে হাজির হয়েছে, তারা একটা প্ল্যান করেছে যে কি করে দিলীপ ঘোষকে ভাগানো যায়। যদিও শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনাদেরকে একটা খবর বলে দিই, যে আপনারা মনে করবেন না দিলীপ ঘোষ একা। এই দলের মধ্যে আরএসএস পন্থী এমন বহু রাজনৈতিক চিন্তা চেতনার, স্বচ্ছ চিন্তা চেতনার মানুষ তো প্রত্যেক দলেই থাকে, এই দলেও আছে। তারা কিন্তু পরোক্ষে দিলীপ ঘোষের প্রতি তাদের সহানুভূতি জানাচ্ছেন এবং সেই দলের মধ্যে কিন্তু আপনারা ধরেই নিতে পারেন
যে অনেকটাই শান্ত শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে, সায়ন্তন বসু থেকে শুরু করে, রাজু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, রাহুল সিনহা থেকে শুরু করে অনেকেই জানেন যে এই শুভেন্দু ভুবেন্দু বিভিন্ন দল থেকে নানান রকম কাণ্ড কারখানা করে ইডি সিবিআই এর ভয় বা আরো কিছু ব্যাপার, সৌমিত্র খান মদ বিক্রি করতো, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতো, তার বউ বলেছে। আমার বক্তব্য তো এইসব রাস্টি রাবিশ সমস্ত মালপত্র এখন বিজেপি দলটি চালায় এবং এরা মোটামুটি দিলীপ ঘোষের ফাঁসির দড়িটাকে রেডি করে রেখে দিয়েছে যে কি করে তাকে ঝোলানো যায়, ঝোলানোর অপেক্ষায়। দিল্লিতে আমি বলেছিলাম যে দিলীপ ঘোষের পক্ষে কিন্তু না নরেন্দ্র মোদী এত ব্যাপারে নাক গলান না, অমিত শাহ ব্যাট বুকে থাকা দিলীপ ঘোষ। কারণ যে দিলীপ ঘোষ বরাবরই নাগপুরপন্থী মানুষ, তিনি কাউকে পাত্তা দেন না, পরোয়া করেন না। ফলে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হয়নি বা দিলীপ ঘোষকে কোণঠাসা করা হয়েছে, এটা কিন্তু অমিত শাহ এবং তার চেলাচামুন্ডা অর্থাৎ শুভেন্দু এবং যারা মানে বেওয়ারিশ যাদেরকে বলা যেতে পারে, ওই ন্যাড়া বাগচি বাগচি যারা ওই দল থেকে এই দলে এসে ভিড়েছে, তো তারা সবাই মিলে কিন্তু এক ঘরে করবার চেষ্টা করেছে এবং একই সাথে শুভেন্দু অনুগামী বিভিন্ন চ্যানেল সেগুলোকে নগ্নভাবে দিলীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু খবর করতে শুরু করেছিল 2014 লোকসভা নির্বাচনের আগে থেকে। কিন্তু নাগপুরের হস্তক্ষেপে দিলীপ ঘোষকে আলটিমেটলি টিকিট দেওয়া হয় এবং এমন জায়গায় টিকিট দেওয়া হয় যেটা দিলীপ ঘোষ নিজেও সম্প্রতি বলেছে, যেটা আমি বারবার প্রথম থেকে বলে আসছি, যে দিলীপ ঘোষ যাতে হেরে যায় এমন একটি জায়গা দেওয়া হয়েছে। 28-29% মুসলিম ভোট, জিতবে কি করে? তো ফলে দিলীপ ঘোষকে কোতল করা হয়েছে বলে আমি মনে করি। এবং এবারে বলি যে বনশাল যিনি এসছেন, সেই বনশাল সাহেব গত পরশুদিন বুধবার দিন তাদের মিটিং হয়েছে। সেই মিটিং এ বনশালের কাছে যারা যারা বক্তব্য রেখেছে তারা প্রত্যেকে শুভেন্দু অনুগামী, কেউ আরএসএস পন্থী নয়। প্রত্যেকেই বলেছে যে এটা কি করে হলো, কেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে আমাদের লড়াই, তার পাশে বসে তিনি তার বউকে নিয়ে গিয়ে কেন গেলেন, তাকে অবিলম্বে তার বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হোক, তাকে দল থেকে বহিষ্কার করা হোক, ইত্যাদি ইত্যাদি। তো নানান রকম কথাবার্তা বলেছে। আমি মনে করি যে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে গল্প করেছেন বলে বহিষ্কার যদি করা হয়, তাহলে রাহুল গান্ধীকে বহিষ্কার করা হোক কংগ্রেসের দল থেকে, তাহলে ডেরেক ওব্রায়ান বা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হোক তৃণমূল দল থেকে। কারণ নানান রকম মিটিং ফিটিং ইত্যাদিতে বিজেপির টপ লিডারদের সঙ্গে তারা তো বসে বৈঠক করছেন। তো সুতরাং এই কার্সি বা এই জ্ঞান এই অশিক্ষিত গুলোর নেই, এই অসীম সরকার ফরকার এদের কারণ নেই, এরা অশিক্ষিত। এরা জানে না যে প্রোটোকল বলে যে জিনিসটা আছে, যে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ তো শুভেন্দুকেও করেছিল, এই তো রিসেন্ট জানতে পারলাম। এবং এই প্রোটোকল অনুযায়ী যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানায়, সে আমন্ত্রণ গ্রহণ করতে হয়, তারপর যাওয়া না যাওয়াটা তার ব্যাপার। আমন্ত্রণ গ্রহণ করে যেতেই পারে, যেতেই পারেন। আমাদের তো রাম মন্দির নিয়ে আমরা অনেক কথা বলেছি, কুম্ভ মেলা নিয়ে অনেক কথা বলেছি, সেখানে তৃণমূলের লোকেরা তো উপস্থিত হয়েছেন, স্নান টান করেছেন। এবং সেই যে ব্যাপারটা, তার জন্য তো দল থেকে বহিষ্কার করা হয়নি রচনা ব্যানার্জি বা অন্যান্যদের, কাউকে তাড়ানো হয়নি। কেন তাড়ানো হবে? এটা একটা ন্যাশনাল ম্যাটার, জাতীয় বিষয়। তো সুতরাং এই লজিকের উপর দিলীপ ঘোষকে তাড়ানো যায় না বা দিলীপ ঘোষকে সরানো যায় না। কিন্তু শাস্তিটা কি হলো দিলীপ ঘোষের উপর? বানসাল সাহেব সব কথা শুনে যতটুকু সূত্র মারফত জানতে পারলে, ভেতরে আমাদেরও লোক থাকে, তারা যতটুকু যা বললেন যে দিলীপ ঘোষকে বয়কট কর, কোন অনুষ্ঠানে তাকে ডাকা হবে না। এবং কোর কমিটির মিটিং ছিল বুধবার দিন, সেই মিটিং এ দিলীপ ঘোষকে ডাকা হলো না। এবং শুধু তাই নয়, দিলীপ ঘোষের সম্বন্ধে যে বাজে বাজে কথাবার্তা গুলো অর্জুন সিং থেকে শুরু করে এই সৌমিত্র খান থেকে শুরু করে নানান লোকেরা যেগুলো বলেছিল, ডার্টি ওয়ার্ডস, সেগুলোকে প্রথমে বারণ করা হয়েছিল যে এগুলো আর বলবেন না। সেটা নাকি বনসাল সাহেব বলেছেন না না, এতে ক্ষতি কিছু নেই, বলতেই পারেন, এরকম একটা কথা নাকি বনসাল বলেছেন বলে শুনেছি। তাহলে তো আর কথাই নেই। মানে বনসাল যা বলছে ধরে নিতেই হবে যে ওখান থেকে নাড্ডা নয়, অমিত শাহ যা বলছেন সেটাই এখানে এসে বমি করছেন। দিলীপ ঘোষকে অনুরোধ, দিলীপ ঘোষ যদি অনুষ্ঠানটি দেখেন, যে এটা আপনাকে অপমান, চূড়ান্ত অপমান, এটা আপনাকে শাস্তি। আর দয়া করে বেশি বিজেপি বিজেপি করবেন না। এই দলটার কোনো চরিত্র বলে জিনিস নেই। মানে এই এই বিজেপির, মানে এই মোদি জমানার বিজেপির চরিত্র বলে কিছু জিনিস নেই। এটা দেশ বলুন, দশ বলুন, রাজ্য বলুন, যা খুশি তাই করতে পারে। এদের কাছে আরএসএস ফারএসএস এর কোনো ভ্যালুয়েশন নেই, এদের কাছে চামচেবাজি যে করতে পারে তারই ভ্যালুয়েশন আছে। এবং তারা নিজ নিজ স্বার্থে
নিজ নিজ স্বার্থে কি করতে পারেন আর না করতে পারেন, পহেলগাম পুলওয়ামা থেকে বহু ঘটনা তার সাক্ষী হয়ে রয়েছে, বহু ঘটনা। সে ব্যাপারে এখনো মুখ খুলবো না, কারণ আমি এমন পরিবার বিলং করি এবং এমন দেশের নাগরিক যে জয় হিন্দ ছাড়া আমার মুখ থেকে একটি শব্দও বেরোবে না। কিন্তু এর কাদের হাতে রয়েছে? তো যাই হোক, সেটা তো দেশের ব্যাপার, দশের ব্যাপার, তারা বুঝবেন। কিন্তু দিলীপ ঘোষকে বাতিল করা হয়েছে এবং ওই অনুষ্ঠান থেকে ডিসিশন নেওয়া হয়েছে দিলীপ ঘোষকে কোনো অনুষ্ঠানে ডাকা হবে না। দিলীপ ঘোষ যদি কোনো অনুষ্ঠানে যায় সেইখানে যেন বিজেপির কোনো লোক না যায়, অর্থাৎ পরোক্ষভাবে তাকে এক প্রকার রিজাইন করার মতন একটা সিচুয়েশন তৈরি করেছে, বা তাকে ইনডাইরেক্টলি বলা হয়েছে তুমি দলে নেই। এর থেকে নোংরামি কিছু হতে পারে না। রেজিমেন্টেড পার্টি এই কারবারই করে থাকে, এরাও করেছে। এটা গেল দিলীপ পর্ব। এবার আপনারা কি বলবেন দিলীপ ঘোষ নিয়ে বলুন। আমার পর্ব 2 হচ্ছে গিয়ে রোহিত শর্মা, যাকে আমি সবসময় অত্যন্ত ভালোবাসার চোখে দেখি। যে খেলোয়াড় রোহিত শর্মা কলকাতা প্রিয় এবং ইডেন গার্ডেনে খেলতে নামলেই তার সেরা খেলাটি বেরোয়, তার সঙ্গে নোংরামি হয়েছে এবং তার পেছনেও রাজনীতি আছে। বলবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয় শাস্তি যিনি পেলেন পরোক্ষভাবে, তার নাম রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক ছিলেন গত পরশু অবধি। গতকাল থেকে তিনি আর ভারতীয় দলের অধিনায়ক না, এক প্রকার তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে পরোক্ষভাবে। আপনারা যদি ভুলে না যান, এই রোহিত শর্মা টি-20 বলুন, ওয়ানডে বলুন এবং টেস্ট ম্যাচ বলুন, প্রত্যেকটা তাতে ঝুড়ি ঝুড়ি রান রয়েছে এবং তাকে অধিনায়ক করেছিলেন কিন্তু আমাদেরই সৌরভ গাঙ্গুলি, এবং তিনি অধিনায়ক হওয়ার পর পরপর সাকসেস এসছে এবং তার কোচ ছিলেন রাহুল দ্রাবিড় এবং পরবর্তী অধ্যায়ে গৌতম গম্ভীর, সে বিষয়ে পরে আসছে। কি ধরনের খেলোয়াড় ছিলেন বলছেন? টেস্টের থেকে তিনি অবসর নিলেন, ঠিকই তো আছে, 37-38 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন খেলবে না? ঠিকই, তার বিগত 2টো সিরিজ অত্যন্ত খারাপ খেলেছেন, কিন্তু আপনার ইতিহাসের পাতা উল্টে দেখুন তো, এরকম খারাপ সিরিজ খেলার লোকের প্রথমটির নাম হচ্ছে গিয়ে সুনীল গাভাস্কর, খারাপ খেলেছিলেন, তিনি দলে টিকে গিয়েছিলেন। দ্বিতীয় লোকটির নাম হচ্ছে গিয়ে কপিল দেব, তারও সিরিজ খারাপ গেছে, যদিও এত খারাপ না, কিন্তু তাকেও দলে রাখা হয়েছে, রাখতে বাধ্য হয়েছে। সচিন তেন্ডুলকার যখন একটার পর একটা টুর্নামেন্টের প্রয়োজনের সময় তার সেরা খেলাটি বেরোয়নি এবং ফ্লপ করেছেন, অর্থাৎ সচিন তেন্ডুলকারকে আমি ঈশ্বর বলি, ক্রিকেট ঈশ্বর, এবং আমার সব থেকে প্রিয় খেলোয়াড় যদি কেউ থাকে তিনি সচিন তেন্ডুলকার, কিন্তু তিনি সমালোচনার ঊর্ধ্বে নন। সচিন তেন্ডুলকারকে আমি স্যালিউট জানিয়ে বলি যে ম্যাচ উইনার বলতে যদি কিছু বোঝা যায়, সেটা গাভাস্কারও ছিলেন না, সচিন তেন্ডুলকারও না। 2003-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন যে বড় রান ছিল অস্ট্রেলিয়ার, ঠিকই সচিন সেদিনকে ফ্লপ করেছিলেন। 2011-র ওয়ার্ল্ড কাপ ফাইনালে সচিন তেন্ডুলকারের ব্যাট থেকে কিন্তু রান বেরোয়নি, কিন্তু সচিন তেন্ডুলকার আদারওয়াইজ ভালো খেলেছেন বিভিন্ন সময়, কিন্তু প্রয়োজনে ম্যাচ উইনিং যদি কোনো ক্রিকেটার আজ অব্দি এসে থাকেন, তাহলে তাদের নাম হচ্ছে যথাক্রমে, কোনো একটা সময় থেকে বলছি, চান্দু বোরদে
আপনারা নাম শুনেছেন কিনা জানেন না, মহারাষ্ট্রের প্লেয়ার ছিলেন, ভারতের সহ অধিনায়ক ছিলেন পাতাউদ্দিন, ম্যাচ উইনার ব্যাটসম্যান, এখন তো ব্যাটার বলে, ছিলেন চান্দু বোর্দে। তার পরবর্তী অধ্যায় ম্যাচ উইনার ব্যাটসম্যান ছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। তারপরে যার ব্যাট থেকে ম্যাচ উইনিং বেরোতো তার নাম হচ্ছে কপিল দেব নিখাঞ্জ। 1983 ওয়ার্ল্ড কাপ পেত না যদি কপিল দেবের 183 এই 175 ইনিংসটি জিম্বাবুয়ের এগেনস্টে না থাকতো। এবং তার যে উইকেট প্রাপ্তি, মানে যেটা প্রথম টেস্টে যে উইকেট গুলো পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, সেটা অকল্পনীয়। এবং সবশেষে ভিভিয়ান রিচার্ডসের যে ক্যাচ নিয়েছিলেন, সে ক্যাচ না নিলে ভারত বিশ্বকাপ পেতেন না। সুতরাং ম্যাচ উইনার ডেফিনেটলি কপিল দেব নিখাঞ্জ। এরপরে যদি ম্যাচ উইনার কাউকে বলতে হয় যে যার উপর ভরসা করা যায়, হি ইজ নো আদার দেন রাহুল দ্রাবিড়, ম্যাচ উইনার ডেফিনেটলি 100%। আমি সৌরভের থেকেও আগিয়ে রাখবো। এরপরে যদি কারোর নাম রাখতে হয় ম্যাচ উইনার হিসেবে, হি ইজ ভিভিএস লক্ষ্মণ, ম্যাচ উইনার। ম্যাচ কি করে বার করতে হয় তিনি জানেন। অ্যান্ড সাম এক্সটেন্ট ডেফিনেটলি সৌরভ গাঙ্গুলি, তার হাতেও বহু ম্যাচ উইন হয়েছে এবং তিনি কিন্তু ম্যাচ বার করতে জানেন। সচিন তেন্ডুলকারও ম্যাচ উইনার, কিন্তু ভাইটাল টাইমে তাকে দু তিনটির উদাহরণ দিয়ে বললাম যে সেই কোয়ালিটির জায়গায় যেটা বিরাট কোহলি দেখিয়েছেন যে কি করে ম্যাচ জেতাতে হয়, সেইটা কিন্তু উদাহরণ একেবারে অ্যাবসলিউট। ম্যাচ উইনার ছিলেন ডেফিনেটলি মহেন্দ্র সিং ধোনি, এবং ম্যাচ উইনার সবশেষ যার নাম বলতে হয়, হি ইজ রোহিত শর্মা। কি করে ম্যাচ বার করতে হয় রোহিত জানে। তো দে আর দ্য ম্যাচ উইনার, এরা বার করেছেন। কিন্তু এদের প্রত্যেকের উপর খড়গ নেমে এসছে। গুন্ডাপ্পা বিশ্বনাথ, যার অধিকার ছিল গাভাস্কারের আগে অধিনায়ক হওয়ার, তাকে কিন্তু করা হয়নি। গাভাস্কারকে ক্যাপ্টেন করা হয়েছিল, অথচ আপনার বিশ্বনাথের রেকর্ড গুলো দেখুন, কতগুলো সেঞ্চুরি, এবং ইডেনে আসলেই বিশ্বনাথের খেলা খুলে যেত। সাংঘাতিক ব্যাটসম্যান ছিলেন। মহিন্দর অমরনাথ ম্যাচ উইনার, তাকেও দল থেকে দূর করে দেওয়া হয়েছিল। মহিন্দর অমরনাথ বলেছিল যে ভারতীয় ক্রিকেট বোর্ডটা একটা ক্লাউনের বাঞ্চ। আমি চিরকাল দেখেছি যে ক্রিকেট বোর্ডের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে হয় ব্যবসায়ী, তা নয়তো কি বলে পলিটিশিয়ানরা চালিয়েছেন। গোমুখ্য গাধার আখড়া হয়ে গেছিল এটা, বা আজকেও আছে। মানে এখন যেটা রয়েছে সেটা তো ভয়ঙ্কর, ভয়াবহ। তো এরকম ধরনের দল থেকে নিকেশ করে দেওয়া হয়েছে সেই মহেন্দ্র অমরনাথকে, যিনি সেমিফাইনাল এবং ফাইনাল 1983 ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, তাকে বের করে দেওয়া হয়েছিল। এবং এই রকম কোপ পড়েছে আজহারউদ্দিনের আমলে, এক এক করে বেং সরকার, শ্রীকান্ত, রবি শাস্ত্রী প্রমুখ, এদেরকেও কিন্তু আজহারউদ্দিন একটা একটা করে বের করে দিয়েছিলেন উইথ দ্য হেল্প অফ রাজ সিং দুঙ্গারপুর। তো এই ঘটনাগুলো তো ঘটেছে। এরা তো হিরো, এরা তো ক্রিকেটের হিরো। এরা সম্মানের সঙ্গে বিদায় নিয়েছিলেন কেউ না, নেভার বিন। এবং যে ক্রিকেটটাকে জলাঞ্জলির পথে আজহারউদ্দিন বা ইত্যাদিরা নিয়ে গিয়েছিল, এবং ক্রিকেটটাকে ক্রিকেটের জায়গায় ভারতীয় দলটা তৈরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি, তাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল দল থেকে। এবং তার কাণ্ডারি অনেকেই বলেন গ্রেগ চ্যাপেল, কিন্তু আজ শুনে নিন, গ্রেগ চ্যাপেল তো ডেফিনেটলি, কিন্তু গ্রেগ চ্যাপেলের পেছনে উস্কানি দিয়েছিল কিন্তু ওই ভারতীয় ক্রিকেট বোর্ড, যার মধ্যে শারদ পাওয়ারও ছিলেন, তার মধ্যে এই দক্ষিণ ভারতের এরাও ছিল। সুতরাং একটা সলিড টিম। তারপরে শশাঙ্ক মনোহর ফোনর সবাই মিলে একাট্টা হয়ে সৌরভকে সরিয়েছিল। সেদিনকে জগমোহন ডালমিয়া কিন্তু তাকে বাঁচাতে পারেননি, তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি আবার খেলে ফিরে এসেছিলেন দলে, আবার কিন্তু মহেন্দ্র সিং ধোনির কোপে পড়ে এক এক করে বিদায় নিতে হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। এবং খেলা নেই, ধুলো নেই, মাঝপথ থেকে হঠাৎ রাহুল দ্রাবিড় একদিন ঘোষণা করলেন আমি আর ক্রিকেট খেলবো না। তাকেও অপমান করা হয়েছিল যে তুমি বেরো। মানে এগুলো সব বোর্ড থেকে চাপ দেওয়া হয়েছে। আর ভাবতে পারে রাহুল দ্রাবিড়ের মতন একটা ক্রিকেটার কিন্তু ভারতবর্ষে খুব কম এসছে। হয়তো তিনি সচিন নন, হয়তো তিনি বিরাট কোহলি নন, কিন্তু তার অবদান ভারতীয় ক্রিকেট যেন কোনোদিন না বলে। তাকেও কিন্তু বলা হয়েছিল তুমি এবার দূর হও। তিনি অপমানের চোটে খেলার মাঠেই বলে দিয়েছেন যে আমি আর খেলবো না। অনিল কুম্বলে, হি ইজ অলসো এ হিরো, মানে ম্যাচ উইনার। কত ম্যাচ যে জিতিয়েছেন, সেই অনিল কুম্বলের কাছে হঠাৎ খবর এলো যে তুমি এই টেস্ট টুর্নামেন্টের পর, ভারতে হচ্ছিল টুর্নামেন্টটা, তুমি কিন্তু অবসর নেবে। রাগে দুঃখে অনিল কুম্বলে থার্ড টেস্ট আর ফোর্থ টেস্টের মাথায় তিনি বললেন যে আমি আর খেলবো না। লোকে তো অবাক, হঠাৎ করে কুম্বলে একদম গুড বাই বলে বাড়িতে চলে গেলেন। তো ফলে একের পর এক ক্রিকেটারকে অপমান করা হয়েছে এবং তাদেরকে ঘেটি ধরে বের করে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে কিন্তু
আমার আরেক হিরো এই আপনার মহেন্দ্র সিং ধোনিরও যথেষ্ট অবদান রয়েছে। তিনিও কিন্তু বীরেন্দ্র সেহবাগ থেকে শুরু করে গৌতম গম্ভীর থেকে শুরু করে অনেককেই ছেড়ে বাদ দিয়ে দিয়েছেন। ফলে এই নোংরামিগুলো দিনের পর দিন হয়েছে উইথ দ্য হেল্প অফ দ্য পলিটিশিয়ান। এবং এর মধ্যে যেমন শারদ পাওয়ার, অরুণ জেটলিরা ছিলেন, তেমন আজকের বোর্ডে যারা রয়েছে সেটা টোটালি বিজেপির বোর্ড, এবং সেটার কর্মকর্তা হচ্ছেন গিয়ে টপ। এখন তিনি আইসিসি চেয়ারম্যান হয়েছে, টপ ম্যান, যার কথায় কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড নড়েচড়ে প্রত্যেকটা স্টেপ নেয়। কারোর বাবার ক্ষমতা নেই টিম করার, কারোর বাবার ক্ষমতা নেই টিম দেখার। তার নাম হচ্ছে জয়সাদ, জীবনে কোনোদিন ক্রিকেট খেলেনি, তার বাবাও খেলেননি। এই এই একটা অদ্ভুত গোবর গণেশ মার্কা লোক, যে কিনা ভারতীয় ক্রিকেটের ধারক বাহক। এর ব্যাকগ্রাউন্ড কি? অমিত শাহ ছেলে, দাদাগিরি। অমিত শাহ ছেলে বলে না, আমি অর্জুন সিং এর ছেলে আছি, এই যে অর্জুন সিং। আরে বাপরে বাপ, চায় পিয়েঙ্গে, শরবত খাएंगे। আপনি যান ওখানে, এখন আর অর্জুন এসে মেরুদণ্ড ভেঙে দিয়েছে মেরে। অর্জুন সিং এর নাম করতেন, আমি অর্জুন সিং এর লোক আছি, ঠিক আছে একে রেখে দাও। জয়সা হচ্ছে সেরকম। কি এর ব্যাকগ্রাউন্ড কোনোদিন নাম শুনেছেন? কয়েক লক্ষ টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, এখন কয়েকশো হাজার কোটি টাকার মালিক। কি ব্যবসা তার আমি জানি না, কেউ জানে না। তো তিনি কর্মকর্তা হয়ে প্রথম তাড়ালেন সৌরভকে বোর্ড থেকে। বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গাঙ্গুলি, আবার খেলাটা ফিরে এসেছিল। কারণ এই প্রথম কোন একজন ক্রিকেটার বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন। এর আগে বোর্ডের প্রেসিডেন্ট কোন ক্রিকেটার হতে পারেননি, নানান রকম পলিটিশিয়ান ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবার শুনুন রোহিতের ঘটনাটা, চট জলদি বলি। এই গৌতম গম্ভীর, অ্যাবসলিউটলি আপনাদের খেয়াল আছে, গৌতম গম্ভীর কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছে, এবং 2011-র যে ভারত জিতেছিল তার অন্যতম কাণ্ডারি গৌতম গম্ভীর। কিন্তু তাকে মাথায় তুলে লাফাবার মতো কিছু নেই। ব্যাড পলিটিশিয়ান, ঘাউড়া টাইপের লোক, গোয়ার গোবিন্দ। এবং তিনি একদম ডিক্টেটরশিপ ইয়ের মতন চালাচ্ছেন, গ্রেগ চ্যাপেলের মতন দলের মধ্যে চালাচ্ছে। আমার কথা মতন চলতে হবে, আমার কথার এদিক ওদিক চলবে না। কিন্তু কে আছে গৌতম গম্ভীরের পেছনে? টোটাল বিজেপি রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2019-এ গৌতম গম্ভীর দিল্লি থেকে বিজেপির সাংসদ হয়েছিলেন। তারপরে তিনি ক্রিকেট খেলার বোর্ডে যাবেন বলে তিনি ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে ক্রিকেট কোচ করে দেওয়া হলো। একবারও রাহুল দ্রাবিড়কে কিন্তু ফেরত আনা হলো না, যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে এত ভালো খেলে গিয়েছিল এবং টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তার আগে বিশ্বকাপের রানার্স হয়েছিল। তাকে আরেকবার রিকোয়েস্ট করা হলো যে রাহুল তুমি কন্টিনিউ করো, তাকে দরকার নেই, ভাগিয়ে দেওয়া হয়েছে। অথচ রাহুলের সঙ্গে অন্যায় হয়েছে, সৌরভের সঙ্গে প্রচুর অন্যায় হয়েছে, রাহুলের সঙ্গে হয়েছে। তো তারপরে গৌতম গম্ভীরকে নিয়ে আসা হলো এবং তিনি পরপর ধ্যানাতে আরম্ভ করলেন। তার খেয়াল খুশির মর্জি মাফিক টিম করছেন। হ্যাঁ, এটাও ঠিক যে বিরাট কোহলি বা রোহিত শর্মা এরা কিন্তু ব্যাট ফর্মে ছিল, থাকতেই পারেন। ভদ্রতা কি বলে যে ভারতবর্ষের ক্যাপ্টেন, যার অধিনায়কত্বে ভারত বিশ্ব চ্যাম্পিয়নশিপে, মানে ওয়ান ডে টুর্নামেন্টে রানার্স হয়েছে। দুর্ভাগ্যের ব্যাপার যে সেদিনকে চ্যাম্পিয়ন হতে পারেনি। গুজরাটে খেলা হয়েছিল, আপনারা জানেন, ওখানে নরেন্দ্র মোদী বসেছেন। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন। তারপরে সম্প্রতি হয়ে যাওয়া মিনি ওয়ার্ল্ড কাপ, যেটা দুবাইতে খেলা হয়েছিল, সেখানে বদলা নিয়েছিলেন নিউজিল্যান্ডকে হারিয়ে। তো তাকে তো একটা রিকোয়েস্ট করতে হয়। দেখুন, রোহিত শর্মা টেস্ট খেলতে পারেন না, কে বললো? তার ডাবল 100 রয়েছে। তার প্রথম টেস্ট সেঞ্চুরিটাই তিনি খেলতে নেমেই প্রথম সেঞ্চুরি করেছিলেন এই ইডেনে। তার ওয়ানডেতে 264 রানটা কিন্তু ইডেন গার্ডেনে। ফলে ইডেন গার্ডেনকে তিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। আজ বাঙালি হয়ে তার প্রতিবাদ করছি। গৌতম গম্ভীর বা তার সাকরেদরা বা এই বিজেপির যারা রয়েছেন, এর মধ্যে অনুরাগ ঠাকুর ছাড়া জীবনে কেউ কোনোদিন ব্যাট ধরেনি। তো এইসব মালপত্র তারা পরিষ্কার বলে দিয়েছে যে সরাতে হবে, গৌতম গম্ভীর ওকে চাইছে না। ফলে তার কাছে বার্তা গিয়েছিল যে এই ইংল্যান্ড ট্যুর, যেটার সামনের 1 মাস বাদে হচ্ছে, সে ট্যুরে ওকে ক্যাপ্টেন করার দরকার নেই, ওকে পাঠাবারই দরকার নেই, বাদ দিয়ে দাও। খবরটি রোহিত শর্মার কানে যায়। রোহিত শর্মা কখনোই নরেন্দ্র মোদী বা অমিত শাহর ইয়েস ম্যান ছিলেন না, যেটা খানিকটা বিরাট কোহলি তার বিয়েতে বউকে নিয়ে মোদিজি করেছেন টরেছেন। আমি আবারও বলবো, বিরাট কোহলি আমার দেখা গত 50 বছরের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ উইনার, কিন্তু তার সঙ্গে মোদির দরম মরম আছে। ও থাকতেই পারে, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা মানেই অন্যায় কে বল? কিন্তু রোহিত শর্মা কাউকে পাত্তা দিতেন। ওই ঠিক আছে, রেসপেক্ট টু প্রধানমন্ত্রী, রেসপেক্ট টু তার রাজ্যের মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, কিন্তু তেল মারা লোক রোহিত ছিলেন না, যেটা মহেন্দ্র সিং ধোনিও না। তাকেও বিদায় নিতে হয়েছে কিন্তু চুপচাপ। তিনি মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে চলে এসেছেন, কারণ তার কাছে বার্তা গিয়েছিল খেলা ছাড়ো, নইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে।
এবং তখন বোধহয় সম্ভবত রবি শাস্ত্রী দলের টপ, এবং শাস্ত্রীর তো পলিটিক্স করার একটা ধান্দা আছে। কিন্তু তবু আমি বলবো যে রাজনীতিটা করেছিল রাজনৈতিক লোকেরা, বিজেপি ততক্ষণে ক্ষমতায় এসে গেছে এবং বিজেপি টোটাল ক্রিকেটের কন্ট্রোল নিয়েছে। আজকে আপনার ভারত পাকিস্তানের কথা বলছেন, আপনার দেশের নায়ক এই রোহিত শর্মা, যার হাতে তিনটে ট্রফি এসছে, একটা মিনি বিশ্বকাপ, একটা টি-20, আরেকটা হচ্ছে কি বিশ্বকাপের রানার আপ, এবং এছাড়াও যথেষ্ট ভালো রান রয়েছে। এবং এই রোহিত শর্মার এখনো ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যে 50 ওভার্সে তার হায়েস্ট রান, যেটা ইডেন গার্ডেনে তিনি করেছিলেন। তাকে তো বলা যেতে পারতো যে রোহিত, তুমি ইংল্যান্ড ট্যুরটা তোমার লাস্ট ট্যুর হোক, তুমি এখান থেকে বিদায় নাও এবং তোমাকে সম্মান জানিয়ে বিদায়, যেটা যেটা কপিলকে করা হয়েছে, যেটা সুনীল গাভাস্কারকে করা হয়েছে, যেটা সচিন তেন্ডুলকারকে করা হয়েছে, আর কাউকে করা হয়নি। টু সাম এক্সটেন্ট সৌরভকে কাঁধে নিয়ে একটু ঘোরাটোরা হয়েছিল। লক্ষ্মণকেও কিন্তু ওই বাড়িতে বসে থেকে রেজিগনেশন দিয়েছেন আর খেলবো না বলে, মানে তাদেরকে বলা হয়েছে ফটো। তো এই নোংরামি চূড়ান্ত হয়েছে দিনের পর দিন, সেটাতে একমাত্র বিজেপি দায়ী এমন বলছি না, শারদ পাওয়ার দায়ী, বদমাইশের ঝাঁক কিছু ছিল তার সঙ্গে। আর একটা কে আছে কংগ্রেসের, একটা ঘাড় ব্যাকা, উত্তরপ্রদেশের জীবনে কোনোদিন ভোটে যেতে না, রাজ্যসভা থেকে পাস হয়, বিজেপি ঘনিষ্ঠ, কি নাম, শুক্লা। মানে চেহারা দেখলে মনে হয় যে ইয়ে লরি চালায়, গুন্ডা মার্কা চেহারা। তো এই কাণ্ড করে বিজেপির পরিচালিত বোর্ড এক প্রকার রোহিত শর্মাকে ঘেঁটি ধরে বের করে দিলেন। এই হচ্ছে কি গৌতম গম্ভীরের কারনামা, যিনি এক্স এমপি, বিজেপির সেন্ট্রাল মেম্বার এবং বর্তমানে ভারতের কোচ, এবং তার সঙ্গে রয়েছেন জয় শাহ। তো এই শাস্তিটা কি সত্যি বিরাটের প্রাপ্য ছিল? তাকে কি সম্মানের সঙ্গে, এই দুদিন আগে মিনি ওয়ার্ল্ড কাপ জিতে আসলো দুবাইতে, উচিত ছিল না তাকে বলা যে সম্মানের সঙ্গে তুমি বিদায় নাও, মাঠে তোমাকে কাঁধে করে ঘুরিয়ে নেওয়া হবে, যেভাবে সচিনকে নেওয়া হয়েছে, যেভাবে সৌরভকে নেওয়া হয়েছে কোন এক সময়? সেই সুযোগটি রোহিত শর্মা পেল না। এই লজ্জা আমরা রাখবো কোথায়? তাই দিলীপকে যেভাবে ঘেড়ি ধাক্কা দেওয়া হলো, যেভাবে ঘেড়ি ধাক্কা দেওয়া হলো রোহিতকে, তাতে করে আমার মনে হয় যে অযাচিত শাস্তি পেল ওই শাস্তি গল্প রবীন্দ্রনাথের, যেটা ছোট বউ পেয়েছিল। এবার আপনারা মিলিয়ে ঝুলিয়ে দেখুন, বিচার করুন। বিচারের পালা আপনাদের হাতে দিলাম, বিদায় নিচ্ছি। ভালো কাটুক, ভালো থাকুন। নমস্কার।